নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 5 এর ফাইনাল এক্সাম 2025-এর রায় মডেল কোয়েশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। আগের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি বলেছে 0.025 দশমিক ভগ্নাংশটি হলো 25/10, 25/100, 25/1000 না 25/10,000। কি হবে? দেখো দশমিকের পর কটা সংখ্যা আছে? তিনটে, তাহলে কি হয়ে যাবে? 25/1000। তাহলে এখানে 25/1000 আছে, তাহলে এটা হয়ে যাবে সঠিক। ক্ষয়টা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাসার্ধ, ব্যাস, পরিধি না বৃত্তচাপ? বৃত্তের বৃহত্তম জ্যা, বৃত্তের বৃহত্তম এটা হচ্ছে ব্যাস, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা এটা, তাহলে কি হয়ে যাবে? ব্যাস। তারপর গয়েরটা বলেছে ঘড়িতে কটা বাজলে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা দুটি সমকোণে থাকবে? এখানে বলেছে 3টে বাজলে, 6টা বাজলে, 4টে বাজলে না 12টা বাজলে? 3টে বাজলে হবে, কারণ দেখো এটা একটা ঘড়ি, 12, 3, 6, 9, 3টে যখন বাজছে তখন দেখো এই যে এটা তো সমকোণে থাকছে, তাহলে কি হয়ে যাবে? 3টে বাজলে, 3টে বাজলে হবে। আর যদি 9টা বাজে, এখানে যদি 9টা বাজে তাহলেও এটা কিন্তু হবে। তারপরে দেখো এখানে 9টা দেওয়া নেই, 3টে বাজলে হবে। ঘরেরটা বলছে লুডোর ছক্কার আকৃতি ঘনক শঙ্কু গোলক না চোখ? লুডোর ছক্কার আকৃতি ঘনক। ওয়ার্ডটা বলেছে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে। বাবা এবং ছেলের বয়সের সমষ্টি বলেছে 60 বছর, 60 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? এরও 15 বছর বাড়বে, ওরও 15 বছর বাড়বে, তাহলে বাবারও 15 বছর বাড়লো আর পুত্রেরও 15 বছর বাড়লো, তাহলে 15, 15, 30 বছর, তাহলে 60 আর 30 যোগ করতে হবে। 60 আর 30 যোগ করলে কত হবে? 90। তাহলে 15 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হয়ে যাবে? 90 বছর। তারপরে দুয়েরটা বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো পাঁচটি, এখানে দেখো 5টি দেওয়া আছে। পরের প্রশ্নটি আছে 720 পয়সা সমান কত টাকা? আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে এখানে 100 দিয়ে 720 কে ভাগ করব, 7 100 700, শূন্য 2 নাম্বার দশরেখায় শূন্য বসাবো, 2 100 200, তাহলে এটা হয়ে যাবে 7.2 টাকা বা 7.20 টাকাও লিখতে পারো আর 7.2 টাকাও লিখতে পারো। ক্ষয়েরটা বলেছে অর্ধগোলকের ড্যাশটি তল, অর্ধগোলকের দুটি তল, একটি সমতল আর একটি বক্রতল। তারপরে গয়েরটা বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির নাম, সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণটির নাম হয়ে যাবে অতিভুজ। আমি আগেও তোমাদের এটা পড়িয়ে দিয়েছি। ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো ড্যাশ, তাহলে এটা কি হয়ে যাবে? ছবির মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ হলো চিত্র লেখো, চিত্র লেখো। ভগ্নাংশে হর অপেক্ষা লব বড় হলে ভগ্নাংশটি কোন ভগ্নাংশ হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। তারপরে তিনি একটা বলেছি নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনগুলি সত্য ও কোনগুলি মিথ্যা লেখো। রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা দুটি, রশ্মির প্রান্তবিন্দুর সংখ্যা হয় একটি, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 189 ডিগ্রি, এটাও মিথ্যা, কারণ এটা 180 ডিগ্রি হবে, তাহলে এটাকে লিখে দিতে হবে মিথ্যা। তারপর একটা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ, এটা হয় ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, এটা হবে ব্যাস ভাগ 2, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। ভাজক সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটাও কি হয়? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ হয়, এটাও হয়ে যাবে মিথ্যা। কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম হলে কোনটি স্থূলকোণ না কোনটি সূক্ষ্মকোণ হয়?
তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা। দেখো 5টি মিথ্যা হবে। তারপরে 4টা বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 এবং 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। এটি আগে স্কুলটিতেও করে দিয়েছি। মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5 আর 7। 7 আর 5 12 আর 3 15 আর 2 17। কয়েকটা বলেছি ছোট থেকে বড় সাজাও। এই অঙ্কটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠাতে করে দিয়েছি, তাই আমি একেবারে লিখে দিচ্ছি। দেখো 0.005, তাহলে এটা হয়ে যাবে সব থেকে ছোট 0.005, তারপর হবে 0.05, তারপর হবে সব থেকে বড় 0.5। তবে এইভাবে সাজিয়ে দেওয়া আছে। তোমরা চাইলে যেমন ভাবে আমি করিয়ে দিয়েছি দশমিক তুলে ভেঙে ভেঙে দশমিক করে যেভাবে করে দিয়েছি সেভাবে তোমরা করতে পারো, আমি আর দেখিয়ে দিলাম না। গয়েরটা বলেছে প্রদত্ত কোণগুলির মধ্যে কোণগুলি সূক্ষ্মকোণ ও কোণগুলি স্থূলকোণ লেখো। কত কত দেওয়া আছে? 66 ডিগ্রি, 135 ডিগ্রি, 85 ডিগ্রি, 179 ডিগ্রি। 66 ডিগ্রি হয়ে যাবে সূক্ষ্মকোণ, সূক্ষ্ম। 135 ডিগ্রি হয়ে যাবে স্থূলকোণ, স্থূল। 85 ডিগ্রি হয়ে যাবে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। আর 179 ডিগ্রি হয়ে যাবে স্থূলকোণ। কারণ যে সকল কোণের মান 90 ডিগ্রি কম হয় তাদের বলা হচ্ছে সূক্ষ্মকোণ। দেখো 90 ডিগ্রি থেকে কম 66 আর 85। আর যে সকল কোণের মান 90 ডিগ্রি বেশি এবং 180 ডিগ্রি কম সেগুলোকে বলা হচ্ছে স্থূলকোণ। দেখো 135 ডিগ্রি 180 ডিগ্রি থেকে ছোট আর 90 ডিগ্রি থেকে বড়, আর 179 ডিগ্রি ও 180 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে বড়। তাই এই দুটো স্থূলকোণ, আর 66 ডিগ্রি আর 85 ডিগ্রিটা হয়ে যাবে সূক্ষ্মকোণ। ঘরেরটা বলেছে 5টি 2 দিয়ে 1 কিভাবে পাওয়া দেখাও। দেখো 5টা 2, 1 2 3 4 5, 5টা 2 দিয়ে কিভাবে 1 পাওয়া যাবে? দেখো 2 গুণ 2 ভাগ 2 করতে হবে, 3টে 2 বিয়োগ 2 ভাগ 2 করলে আমরা 1 পাবো। দেখো 2 দুগুণে 4 ভাগ 2 বিয়োগ এগুলো ভাগ করলে দেবে 1, 4 ভাগ 2 করলে 2 দুগুণে 4 বিয়োগ 1, 2 থেকে 1 বিয়োগ করলে দেবে 1। সহজেই আমরা পেয়ে গেলাম। তোমারটা বলেছে গোলকের একটি উদাহরণ দাও। গোলকের একটি উদাহরণ লিখবো ফুটবল, ফুটবল। গোলকের তল সংখ্যা কটি? ফুটবলের তল সংখ্যা 1টি। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। পাঁচেরটা বলেছি যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 5টি করে দেখাচ্ছি। কয়েকটা বলেছে একটি পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। 4000টি ছিল, আরো 1000টি মুরগি আনা হলো, মানে মোট 5000টি মুরগি হলো। ওই মজুদ খাবারের মুরগিগুলির কতদিন চলবে? অঙ্কটা উইকিং নিয়মের মাধ্যমে করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো মুরগির সংখ্যা আর সময়। 4000টি মুরগি 250 দিন চলে খাবার, তাহলে 1000টি আরো মুরগি আনা হয়েছে, 4000 যোগ 1000 সমান 5000টি মুরগি কতদিন চলবে? তাহলে মুরগির সংখ্যা ও সময়ের সঙ্গে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। কারণ কমলে দেখো বাড়ছে কমছে, কমছে বাড়ছে, এইভাবে। এখানে দেখো কমে 4000টি ছিল 250 দিন লেগেছে, তাহলে আবার বেড়েছে 5000টি, তাহলে কি হয়ে যাবে? আরো কম দিন লাগবে। তাই এটা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। একটা বাড়লে একটা কমবে, একটা কমলে একটা বাড়বে। আর যদি একটা বাড়ছি আর একটা বাড়ছি, একটা কমছে একটা কমছে, এটা যদি থাকে তাহলে এটা হয়ে যাবে সরল সম্পর্ক। তাহলে 4000টি মুরগির খাবার 250 দিন চলে, তাহলে একটি মুরগির খাবার 4000 গুণ 250 দিনে চলবে। তাহলে 5000টি মুরগির খাবার চলে 4000 গুণ 250 বাই 5000। এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য কাটবো, 5 5 25 শূন্য, তাহলে 4 গুণ 50 সমান 200 দিন চলে। তাহলে 5000টি মুরগি 200 দিন চলবে। কয়েকটা বলেছে রহিম 2 ঝুড়ি আম বাজারে বিক্রি করার জন্য গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। রহিম মোট কত কিগ্রা আম বিক্রি করলো? তাহলে এটা হচ্ছে বলেছে, দেখো রহিম 2 ঝুড়ি আম বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেছিল। তাহলে প্রথম ঝুড়িতে আছে এত, এই দুটো কালে যোগ করব। দেখো অঙ্কটা করেছি, প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা, তাহলে মোট আম আছে 34.212 কিগ্রা। এবার দিনের শেষে ঝুড়িতে পড়ে থাকা আমের পরিমাণ কত হবে? প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা আর দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা, দুটো যোগ করে যাবে 7.266 কিগ্রা। বিক্রি হয়েছে কত? তাহলে প্রথমে 34.212 কিগ্রা থেকে 7 পরে
7.366 কিগ্রা বিয়োগ করলে পেয়ে যাবো 26.846 কিগ্রাম বিক্রি হয়েছে। ভালোভাবে দেখে নাও অঙ্কটা, খুব সহজ আছে, তোমরা একটু ভালো করে পড়ে অঙ্কটা করবে। গয়েরটা বলেছি চৌবাচ্চায় 2/15 অংশ জল ছিল। রমা চৌবাচ্চায় 3/20 অংশ জল ঢাললো ও রমার দাদা 3/12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি আছে। ধরি চৌবাচ্চায় জল ধরে 1 অংশ, চৌবাচ্চায় জল ছিল 2/15 অংশ, রমা জল ঢেলেছে 3/20 অংশ, রমার দাদা ঢেলেছে 3/12 অংশ। তাহলে মোট জলের পরিমাণ 2/15 যোগ 3/20 যোগ 3/12 অংশ। 15, 20 আর 12 লসাগু করলে হবে 60। এবার 60 লসাগু হয়েছে, 15 আছে, এখান থেকে 15 বাদ দিলে তুমি 4, উপরটার সাথে তাহলে 4 গুণ করবো, 2 গুণ 4 যোগ 20 আছে, 4 পাঁচে 20 বাদ দিলে থাকে 3, 3 গুণ 3 করবো যোগ 12 আছে, 3 4 12 বাদ দিলে 5, 3 গুণ 5, 4 দুগুণে 8, 3 থেকে 3 পাঁচে 15, 8 6 15 যোগ করলে হয়ে যাবে 32, 32/7 কাটাকুটি করেছি, কত হয়েছে 8/15 অংশ। তাহলে অতএব যদি চৌবাচ্চা খালি আছে, 1 বিয়োগ 8/15 অংশ, 15 লসাগু হবে, 15 বিয়োগ 8, 8 থেকে 15 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 7, 7/15 অংশ চৌবাচ্চা জল এখনো খালি আছে। তারপর ঘরেরটা বলেছে 4 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, 14 দিনে একটি কাজ শেষ করতে পারে। 7 জন লোক প্রতিদিন 3 ঘন্টা কাজ করে কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে। তাহলে এটাও আমরা ঐকিক নিয়মের মাধ্যমে করবো। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা যোগ সময় ঘন্টা আর দিন সংখ্যা। তাহলে 4 জন লোক 6 ঘন্টা 14 দিন কাজ করবে, 7 জন লোক 3 ঘন্টা কত দিনে কাজ করবে। তাহলে লোক সংখ্যা স্থির থেকে সময়ের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। আবার সময় স্থির থেকে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হয়ে যাবে ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 4 জন লোক রোজ 6 ঘন্টা করে কাজটি শেষ করে 14 দিনে, 4 জন লোক 1 ঘন্টা করে কাজটি শেষ করে 14 গুণ 6 দিনে, আর একজন লোক রোজ 3 ঘন্টা করে কাজটি শেষ করে 14 গুণ 6 গুণ 4/3 দিনে, আর 7 জন লোক রোজ 3 ঘন্টা করে কাজ করে 14 গুণ 6 গুণ 4/3 গুণ 7। তাহলে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 2 গুণ 2 গুণ 4 সমান 16 দিনে। তাহলে 7 জন লোক 3 ঘন্টা করে কাজটি শেষ করে 16 দিনে। ওর অঙ্কটা বলেছি শুভ ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50 টাকা 50 পয়সা ও বইয়ের দোকানে 110.50 টাকা দিল। এখন শুভর কাছে 20 টাকা আছে, প্রথমে শুভর কাছে কত টাকা ছিল। ফুলের দোকানে 10.50 টাকা, মিষ্টির দোকানে 50.50 টাকা, বইয়ের দোকানে 110.50 টাকা। মোট খরচ হয়েছে 171.50 টাকা। শুভর কাছে আছে 20 টাকা, তাহলে প্রথমে শুভর কাছে ছিল 171.50 যোগ 20 টাকা, তাহলে তুমি যোগ করে দেবে 191.50 টাকা। তাহলে প্রথমে শুভর কাছে কত টাকা ছিল, 151.50 টাকা ছিল। 6টা বলেছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, দুটি করে দেখাচ্ছি। 4 সেমি ব্যাসের একটি বৃত্ত অঙ্কন করে তার জ্যা, ব্যাস, ব্যাসার্ধ ও বৃত্তচাপ চিহ্নিত করে দেখাও। দেখো বলেছে ব্যাস 4 সেমি, তাহলে কিন্তু লিখে দেব ব্যাস 4 সেমি। তাহলে ব্যাসার্ধ সমান 4/2, তাহলে 2 দুগুণে 4, 2 সেমি। তাহলে 2 সেমির একটি ব্যাসার্ধ টেনে নেব আগে। তোমরা সবসময় পেন্সিল আর স্কেল ইউজ করবে, তোমরা কখনোই পেনে আঁকবে না। এবার কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটু বৃত্ত অঙ্কন করব। 2 সেমি ব্যাসার্ধটা নিয়ে কেন্দ্র ও AB ব্যাস, তারপরে বলেছিল জ্যা, CD, আর বলেছিল দেখো বৃত্তচাপ। তাহলে এইখানে আর এইখানে এই যে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে করে দেবো বৃত্তচাপ। তাহলে E আর F করে দেবো বৃত্তচাপ। তাহলে এখানে আমরা লিখে দেব, দেখো ব্যাস সমান AB, ব্যাসার্ধ সমান OA আর OB,
আর হচ্ছে জ্যা তোমার সিডি, বৃত্তচাপ ই আর এ। কয়েকটা বলেছে চিত্র সহ সংজ্ঞা লেখো, সমবাহু ত্রিভুজ আর সমকোণী চৌবল। দেখো লিখেছি সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। দেখো তিনটি বাহু সমান এ বি সি, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর সমকোণী চৌবল হচ্ছে যে ঘন বস্তুর প্রতিটি তল আয়তকার, তলগুলি প্রত্যেকটি তার পাশের তলের সঙ্গে সমকোণে অবস্থান করে তাকে সমকোণী চৌবল বা আয়তঘন বলে। দেখো এটা হচ্ছে সমকোণী চৌবলের চিত্র, এ বি সি ডি ই এফ জি এইচ। তোমরা আগে বক্সটা করে নেবে, তারপর এখানে করবে, তারপরে এগুলো জড়িয়ে দেবে, তাহলেই সমকোণী চৌবল আঁকাটা হয়ে যাবে। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 5 এর ফাইনাল এক্সাম 2025 রামায়ণ কোশ্চেন ব্যাংকের গণিতের সপ্তম স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।